এসএমএস করেন। ভাই বিডি পাসটা একটু বলবেন। বিধি পাস। বিডি পাস। আচ্ছা, একটু অপেক্ষা করো, সবাই আসুক। গ্রুপে একটু দ্রুত যুক্ত হওয়ার জন্য এসএমএস করেন। আপনারা এখন থেকে ক্লাস বাদ দিবেন না, পরীক্ষা বাদ দিবেন না, ঠিক আছে? যেহেতু আমাদের হাতে সময় খুব কম আছে, আমাদের এখন থেকে অ্যাক্টিভনেস অনেক বেড়ে যাবে। আপনারা সবাই একটু অ্যাক্টিভ হবেন এবং বাদ বাকি যারা আছেন সবাইকে সতর্ক করবেন। এবং এই যদি আপনারা গাফলতি করেন বা অ্যাক্টিভনেস কমায় দেন, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। কয়েকজন রেড জোনে আছেন, আপনারা কয়েকজন রেড জোনে আছেন। এই রেড জোনটা আমি যাদের আশঙ্কা করব তাদের কিন্তু সমস্যা হইতে পারে, ঠিক আছে? সুতরাং আপনাদের অধিক সতর্কতার সাথে পড়তে হবে। আচ্ছা, সুমন বলছে যে আমাদের বিধি পাঁচটা আবার বলার জন্য। বিধি পাশে বলতেছে যে লিখিত জবাবটা হচ্ছে, আপনারা আগে বুঝতে হবে লিখিত জবাবটা কি। এখন বাদী যে দাবি করবে ওই দাবিগুলো আপনি হয় স্বীকার করে নেবেন, নাহলে অস্বীকার করে নেবেন। এখন আপনার লিখিত জবাবে বাদীর যে যে পয়েন্ট আছে, যে যে দাবি আছে, সেই দাবিগুলো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লিখিত জবাবে আপনার হয় স্বীকার করে নিতে হবে, নাহলে অস্বীকার করে নিতে হবে। আপনি পার্ট বাই আপনি স্বীকার করতে পারেন, পার্ট আপনি অস্বীকার করতে পারেন। তো এখন আপনি কতগুলো দাবি আপনি স্বীকার করলেন, কতগুলো দাবি আপনি মানে স্পষ্টভাবে উল্লেখ করলেন না। ধরেন যে বাদী মোট 10টা দাবি করেছে, এই 10টা দাবির মধ্যে আপনি 7টা দাবি উল্লেখ করেছেন, 7টা দাবি উল্লেখ করেছেন। এটাকে আপনি এই 7টার মধ্যে আবার 5টা স্বীকার করেছেন, 2টা অস্বীকার করেছেন, ঠিক আছে? আর 3টা সম্পর্কে আপনি টোটাল কোনো বক্তব্যই দেন নাই। এই 3টা আপনি স্বীকার করে নিয়েছেন বলে গণ্য হইবে। মানে যেটা আপনি উল্লেখ করবেন না, সুনির্দিষ্টভাবে অস্বীকার করবেন না, সেটা স্বীকার করে নিয়েছেন বলে গণ্য হইবে। আপনাকে সুনির্দিষ্টভাবে স্বীকার করতে হবে। আপনি যদি সুনির্দিষ্টভাবে স্বীকার না করেন, তাহলে সেটা অস্বীকার না করেন, তাহলে সেটা স্বীকার করেছেন বলে গণ্য হইবে। এটা হচ্ছে বিধি পাঁচ। এবার আমি চলে যাব বিধি ছয়ে। বিধি ছয়টা হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইংরেজি টার্মটা হচ্ছে সেট অফ। আমি একটু সাধারণভাবে এটা আপনাদের এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন ধরেন মুশফিক ভাই মামলা করেছে হচ্ছে রুহুল আমিনের বিরুদ্ধে। মামলা করেছে কিসের মামলা? টাকার মামলা। এই রুহুল আমিন মুশফিক ভাইয়ের কাছ থেকে 5 লাখ টাকা কর্য করেছিল। এখন মুশফিক ভাই আপনার কি করেছে? রুহুল আমিনের বিরুদ্ধে মামলা করেছে। এখন এই মামলাটা করার পরে পরবর্তীতে এই আপনার মামলাটা হয়ে গেছে। মামলা হওয়ার পরে লিখিত জবাব দাখিল করা হয়েছে, হাজির হয়েছে। হাজির হওয়ার পরে রুহুল আমিন বলতেছে যে মুশফিকের কাছ থেকে আমি 5 লক্ষ টাকা কর্য করেছিলাম ঠিকই, কিন্তু
এই মুশফিকের কাছে আমি 4 লক্ষ টাকা পাইতাম, আরও 5 বছর আগের আরও 4 লক্ষ টাকা আমি মুশফিকের কাছে পাইতাম। তাহলে মুশফিক হচ্ছে রুহুল আমিনের কাছে পাচ্ছে 5 লাখ টাকা, আর রুহুল আমিন মুশফিকের কাছে পাচ্ছে হচ্ছে 4 লাখ টাকা। তাহলে এই টাকাটাকে দুইটাকে কম্বাইন করতে হবে, বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে কয় টাকা থাকবে সেই কয় টাকা পাবো হচ্ছে মুশফিক। তা এই যে আপনার দায় পরিশোধ করা, এটা হচ্ছে আপনার কি, আপনার সেট অফ। যেমন ধরেন বিবাদী পারস্পরিক দায় পরিশোধের আবেদন করতে পারবে। যেমন প্রথমে হচ্ছে মুশফিক ভাই দাবি করলো রুহুল আমিনের কাছে 5 লক্ষ টাকা, রুহুল আমিন পরবর্তীতে মুশফিকের কাছে দাবি করলো 4 লক্ষ টাকা। এই যে পারিবারিক দায় শোধ, এটা করে নিতে পারবেন। করে নিয়ে রুহুল আমিন চাইলে 1 লক্ষ টাকা দিয়ে এখান থেকে উদ্ধার হইতে পারবেন। তাহলে বিধি 6 কি বলতেছে, এটা হচ্ছে অর্থ আদায়ের মামলা হবে, মানে টাকার মামলা হইতে হবে। সেট আপ হইতে হলে টাকার মামলা হইতে হবে, আর টাকার পরিমাণ নির্দিষ্ট হইতে হবে, অনির্দিষ্ট হইলে হবে না। আবার টাকা আইনগতভাবে আদায়যোগ্য হইতে হবে। এটা হচ্ছে সেট আপের যে শর্তগুলো আছে বা উপাদানগুলো আছে, আমি এক এক করে বলতেছি। তারপরে আপনার বিবাদী কর্তৃক অর্থ আদায়যোগ্য হইতে হবে, বাদী এবং বিবাদী অর্থ আদায়যোগ্য হইতে হবে। তারপরে আদালতের আর্থিক এখতিয়ারভুক্ত হইতে হবে। যে টাকা দাবি করে বা ক্লেম করে, এটা হচ্ছে আপনার আদালতের এখতিয়ারাধীন হইতে হবে টাকার পরিমাণটা। এই সেট আপটা দাবি করতে হবে মামলার প্রথম শুনানির সময় সেট আপ দাবি করতে হবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এই সেট আপের যতগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদান গুরুত্বপূর্ণ, এবং এই সেট আপ যে ধারাটা আছে, বিধিটা আছে, বিধিটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এটা কত বিধিতে বলা আছে, কি কি উপাদান আছে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আপনার মামলা হবে অর্থ আদায়ের মামলা, অর্থের পরিমাণ নির্দিষ্ট হইতে হবে, বাদী বিবাদী কর্তৃক অর্থের আদায়যোগ্য হইতে হবে, এবং আদালতের এখতিয়ার থাকতে হবে। আর এই দাবিটা করতে হবে কোথায়, কখন, প্রথম শুনানির সময়, প্রথম শুনানির দিনে কি করতে হবে, দাবি করতে হবে। তারপর দেখেন, এই সেট আপ সম্বলিত একটি লিখিত বিবৃতি দাখিল করতে হবে। আদালত অনুমতি দিলে প্রথম শুনানির পরেও সেট আপ কী করতে হবে, আবেদন করা যাবে। আদালতের অনুমতি সাপেক্ষে প্রথম শুনানির পরেও দাবি করা যায়। তারপর দেখেন, আবার শুধুমাত্র আপনার এই অর্থের পরিমাণ নির্দিষ্ট হইলেই কী করা যাবে, সেট আপ করা যাবে। অনির্দিষ্ট অর্থের ক্ষেত্রে পারস্পরিক দায়শোধ মঞ্জুর করতে পারবে। সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ন্যায়সঙ্গত দাবি সমন্বয়। আপনার যদি এই নির্দিষ্ট অর্থের ক্ষেত্রে আপনার কি করতে পারবে, সেট আপ করতে পারবে। আর অনির্দিষ্ট অর্থের ক্ষেত্রেও পারস্পরিক দায়শোধ করা যায় এবং মঞ্জুর করা যায়, দায়শোধ মঞ্জুর করতে পারে। এটা হচ্ছে ন্যায়সঙ্গত দাবি সমন্বয়ক। ন্যায়সঙ্গত আপনার জাস্টিসের ক্ষেত্রে আপনার কি করতে পারবে, আপনার এই যদি অনির্দিষ্ট অর্থ হয় সেক্ষেত্রেও আপনার কি করা যাবে, পারস্পরিক দায়শোধ করা যাবে। কিন্তু সাধারণত কি হইতে হবে, আপনার অর্থ হইতে হবে নির্দিষ্ট, ঠিক আছে, অর্থ হইতে হবে নির্দিষ্ট। আর নির্দিষ্ট হলে আপনার সেট আপ করা যাবে। আর যদি অনির্দিষ্ট হয় সেক্ষেত্রে আপনার এই ন্যায়সঙ্গতভাবে কি করা যাবে, সমন্বয় করা যাবে। এর পাশাপাশি চলে আসতেছে আপনার কাউন্টার ক্লেম কাকে বলে। এখন এই কাউন্টার ক্লেমটা হচ্ছে যে মুশফিক ভাই, যেমন ধরেন যে রুহুল আমিনের কাছে দাবি করছিল 5 লক্ষ টাকা। এখন মুশফিক ভাই বলতেছে আমি রুহুল আমিনের কাছে 5 লক্ষ টাকা পাবো। এখন পরবর্তীতে রুহুল আমিন বলতেছে যে আমি মুশফিকের কাছে 20 লক্ষ টাকা পাবো, 20 লক্ষ টাকা পাবো। তাহলে এই যে মুশফিকের যে দাবি 5 লক্ষ টাকা, এই দাবিটা যখন অতিক্রম করে যাবে হচ্ছে রুহুল আমিনের দাবি, তখন সেটা হয়ে যাবে যে কাউন্টার ক্লেম। মানে বাদীর থেকে যদি বিবাদীর দাবি যদি বেশি থাকে, বা বাদীর দাবি যদি বিবাদীর দাবি অতিক্রম করে যায়, এই অতিক্রম করার সাথে সাথে সেটা হয়ে যাবে কি কাউন্টার ক্লেম। তুমি আমার কাছে পাবা না, আমি তোমার কাছে পাবো টাকা।
এখন ধরেন যে সেট আপটা হবে কখন, যখন বিবাদী দাবিটা হচ্ছে কম হবে বাদীর থেকে, টাকাটা পাবে হচ্ছে বাদী, আর কাউন্টার ক্লেম হবে টাকা পাবে হচ্ছে বিবাদী, তখন সেটা হয়ে যাবে হচ্ছে কাউন্টার ক্লেম। যে আপনার বিবাদী বলল যে আমি পাবো হচ্ছে 5 লক্ষ টাকা, আর সরি বাদী বলল 5 লক্ষ টাকা পাবে, আর বিবাদী বলল যে আমি ওর কাছে 10 লক্ষ টাকা পাবো। ঠিক আছে, তাহলে 5 5 কাটে দাও, আর 5 হচ্ছে বিবাদীরে দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে কি কাউন্টার ক্লেম। কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি। পাল্টা দাবি যখন বিবাদীর দাবি বাদীর দাবিকে অতিক্রম করে, তখন ওই অতিক্রান্ত দাবিকে পাল্টা দাবি বলা হয়। তাহলে এই সূক্ষ্ম বিষয়গুলো আপনারা কি করবেন, সুন্দর করে মনে রাখতে হবে। আর বিবাদীর দাবি যদি বাদীর দাবি থেকে কম হয়, তাহলে সেটা হবে সেট অফ। সেটা হবে সেট অফ। আর সেট আপ হইতে হলে কি হইতে হবে, দাবি হচ্ছে আপনার অর্থের পরিমাণ নির্দিষ্ট হইতে পারে, অর্থের পরিমাণ যদি অনির্দিষ্ট হয় সেটা ন্যায়সঙ্গতভাবে সমন্বয় করা যায়। তারপরে আমি চলে যাব যে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ বিধিতে, সেটা হচ্ছে বিধি 9। এখানে বলতে সাবসিকুয়েন্ট প্লিডিংস, মানে পরবর্তীতে আরজি জবাব। এখানে কিন্তু শুধুমাত্র জবাবের কথা বলা হয় নাই, প্লিডিংসের কথা বলা হয়েছে। আর প্লিডিংস বলতে কি বোঝায়, আরজি এবং জবাব, সাবসিকুয়েন্ট প্লিডিংস। এইটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি, যে অতিরিক্ত হিসাবে অতিরিক্ত আরজি জবাব দাখিল করার যে বিধান, এটা কত বিধিতে বলা আছে, এটা আদেশ কত এবং কত বিধিতে বলা আছে। এটা হচ্ছে আপনার আদেশ 8, বিধি হচ্ছে আপনার 9, এটাতে বলা আছে। এটা কিন্তু আপনাদের কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং রিটেনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। দেখেন, আদালত প্রয়োজন মনে করলে যে কোনো সময় যে কোনো পক্ষকে লিখিত জবাব বা আরও অতিরিক্ত লিখিত বিবৃতি পেশের আদেশ দিতে পারবেন, তা পেশ করার জন্য সময় নির্ধারণ করে দিবেন। এটা হচ্ছে আপনার বিধি হচ্ছে 9, সাবসিকুয়েন্ট প্লিডিংস। এখানে আপনার আর্জির কথা বলতে পারে, অথবা লিখিত জবাবের জন্য দাখিল করার জন্য বলতে পারে। ঠিক আছে, লিখিত জবাব দাখিলের জন্য বলতে পারে। দেখেন, এই যে সাবসিকুয়েন্ট প্লিডিংস দাখিল করার জন্য বলা হইলো, যদি যাকে বলা হয়েছে সে যদি দাখিল না করে, সেক্ষেত্রে বিধান যদি ব্যর্থ হয়, বিধি 10, উভয় পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারে। উক্ত পক্ষের মানে যে পক্ষ ব্যর্থ হয়েছে সেই পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারে, যে কোনো আদেশ দিতে পারে। কে পারে, আপনার আদালত পারে। এই যে আপনার যদি আদেশ 8-এর বিধি 10-এ যদি আদালত যদি রায় ঘোষণা করে বা যে কোনো আদেশ দেয়, সেক্ষেত্রে প্রতিকার কিভাবে, এখানে আপনার আপিল করতে পারবেন। যদি এই আদেশ 8 বিধি যদি আপনার 10-এর অধীনে যদি কোনো আদেশ দেয়, রায় ঘোষণা করে, তাহলে কি করতে পারবেন, আপিল করতে পারবেন। হ্যাঁ, তারপরে দেখেন, এ হচ্ছে আমাদের এই আদেশ হচ্ছে 8, এইখান থেকে এইটুকু পড়া। আমাদের বিধি 1টা একটু ভালো করে পড়বেন, বিধি 6টা একটু ভালো করে পড়বেন, বিধি 9টা একটু ভালো করে পড়বেন, বিধি 2টা ভালো করে পড়বেন, বিধি 5টা ভালো করে পড়বেন এখান থেকে। ঠিক আছে, আর বিধি হচ্ছে 2টা ভালো করে পড়বেন। তাহলে বিধি 1, 2, কয় নাম্বারটা বিধি 6টা ইম্পর্টেন্ট না? বিধি 1, 2, বিধি 5, বিধি 6, বিধি হচ্ছে আপনার 6 তো বললাম, বিধি হচ্ছে 9, আর বিধি হচ্ছে 10। এই কয়টা বিধি হচ্ছে আপনার এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি বেশি করে পড়বেন। আমি কিন্তু আপনাদের দেওয়ানি কার্যবিধি সাজেশন দিয়ে দিয়েছি, চূড়ান্ত সাজেশন আমি কিন্তু দিয়ে দিয়েছি। আমি কিন্তু আপনাদের এই যে হাজার ব্যস্ত থাকলেও আপনাদের এই ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি আপনাদের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। এখন আমাদের আরেকটু অ্যাক্টিভ হইতে হবে এই শর্ট টাইমে, যেহেতু আমাদের সময় কম আছে। এর মধ্যে আমরা শেষ করে আবার রিভিশনে যাব, রিভিশন শেষ করব, আমাদের প্রত্যেকটা আইন আবার আমরা শেষ করব। ঠিক আছে, সুতরাং আমাদের কিন্তু সময় খুব বেশি নেই। যেহেতু এখন পর্যন্ত কোনো নোটিশে কোনো আসে নাই, সো আমরা চিন্তা করতেছি নোটিশ আমরা খুব দ্রুত একটা নোটিশ পেয়ে যাব।
নোটিশ পেয়ে গেলে আমাদের এখান থেকে আরেকটু এদিক ওদিক হবে। সুতরাং আপনাদের টেনশনের কোনো কারণ স্যার আমি একটা মডেল টেস্ট দিচ্ছি স্যার, আইন পার্টটা এটা কেমন? আইন আইন পাঠ পার্ট মডেল টেস্ট দিচ্ছি। আইন পাঠ মডেল টেস্টটা ভালো না, হুম? আমি কিনতে ভালো না? পারলাম না। ঠিক আছে, আপনাদের বলেছিলাম যে আপনারা তো কোনটা কিনবো স্যার? মডেল টেস্ট কিনবেন, তাহলে মিনি লর মডেল টেস্ট কিনবেন। ঠিক আছে, এই দুইটা বলেছিলাম। ভাই কৃষি নোটিশ আসবে, এক্সাম কি যেন এরকমের নোটিশ আসবে নাকি এক্স্যাক্টলি টাইমে হবে তাই? যারা রিপেয়ার্ড আছে আর হলো এক্সাম বিষয়ে মানে মোটামুটি একটা নোটিশ আসার সম্ভাবনা আছে। বিষয়টা আমরা নোটিশটা পাইলে আমরা ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, আপনারা যদি শুধু অ্যাডভোকেসির জন্য আপনার এমসিকিউ কিনেন, মডেল টেস্ট কিনেন, তাহলে আপনারা হকলর মডেল টেস্ট কিনবেন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মিনি লর মডেল টেস্ট কিনবেন, আর 3 নম্বরটা হচ্ছে লিগাল সোল নামে একটা মডেল টেস্ট আছে, এটা কিনতে পারেন। ঠিক আছে, লিগাল সোল নামে একটা মডেল টেস্ট আছে, এটা কিনতে পারেন। সো এই তিনটা আমি বলছি। এখন আপনারা আইন পাঠের মডেল টেস্ট সম্পর্কে আমার ধারণা আছে। ঠিক আছে, সুতরাং স্যার আইন পার্টটা অর্ডার দিয়ে নিয়েছিলাম আগেই। আচ্ছা, আইনে লেখি। বা বই কোনোটাই খারাপ না, যদি ভালো করে পড়েন তাহলে সেটা খুবই ভালো। আপনি মুক্তা, আপনি এই আইন পাঠের পাশাপাশি হকলর একটা মডেল টেস্ট কিনে নেবেন। ঠিক আছে, তাহলে আপনার যে গ্যাপটা আসবে সেটা পূরণ হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা শোনেন, বিষয়টা হচ্ছে যে আমি এখনো ডিনার করি নাই, মানে আপনাদের ক্লাসের আগে আমার ঘুম ভাঙছে হচ্ছে 9টা 40-এ। এটা আমি রেকর্ডেড না নিই।